তো যাই হোক, আমরা প্রথম ঘটনায় যাই। আমাদের প্রথম ঘটনা শুরু করছি এবং এটি একটি ইমেল দিয়ে বলেছিলাম যে গ্রামের ঘটনা এবং দেশের বাইরের ঘটনা থাকবে। প্রথম যে ঘটনাটি, সেই ঘটনাটি ঘটেছে মালয়েশিয়াতে। আমি পড়ে শোনাচ্ছি ঘটনাটি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি মালয়েশিয়া থেকে আমার আবার ফাহিমা লিখছি। আশা করি ভালো আছেন। প্রথম ইমেলটা পড়ার জন্য অনেক ধন্যবাদ। আর মালয়েশিয়ান ফ্রেন্ড ফাতিন নূর শফিকা বিনতে রাফিন আরো একটি ব্ল্যাক ম্যাজিকের ঘটনা শেয়ার করে, কারণ বাংলাদেশের মতো এখানেও ব্ল্যাক ম্যাজিকের প্রচলন আছে এবং অনেক বেশি। কথা না বাড়িয়ে ঘটনাটা বলি। ঘটনাটা সম্পূর্ণ সত্য, কারণ ঘটনার পর আমার মালয়েশিয়ান ফ্রেন্ড ফাতিন নূর শফিকার পুরো পরিবার সেখানে উপস্থিত ছিল। ঘটনার সূত্রপাত ফাতিন নূর শফিকার বড় ভাইয়ের খুব কাছের ফ্রেন্ড, তার নাম আলং, তাকে নিয়ে। আলং এর বসবাস কেলান্তান মালয়েশিয়ার একটা প্রদেশ, এবং আলং পরিবারের সিদ্ধান্ত নেয় যে তারা তাদের বিয়ের এবং সেই অনুযায়ী পাত্রী ও পরিবারের পক্ষ থেকে তারা ঠিক করা হয়, এবং বিয়ের ঠিক আগের রাতে যখন সবাই অনুষ্ঠান নিয়ে ব্যস্ত, ঠিক ওই সময় একটি মেয়ে বাড়িতে উপস্থিত হয়। সে আলং ও তার বাবার কাছে বলে, এই বিয়ে এখনই বন্ধ করে দাও। আমি আলংকে অনেকদিন যাবৎ ভালোবাসি, এবং আলং যখন আমার বাড়ির সামনে দিয়ে স্কুলে যেত সেই সময় থেকে ওকে না পেলে আমি বাঁচতে পারবো না। বাড়িতে উপস্থিত সবাই অবাক হয়ে যায়। আলংয়ের বাবা বলে, তুমি ওকে ভালোবাসো, আগে কেন বলনি? এখন তো আর কিছু করা সম্ভব না, কারণ কাল সকালে আলংয়ের বিয়ে। আলংয়ের বাবা আরো বলে, তুমি তোমার বাবা মাকে দিয়ে আরো আগে বিয়ের প্রস্তাব দিলে আমি অবশ্যই বিবেচনা করতাম। মেয়েটি বলে, তার বাবা মা কেউ জীবিত নেই, কিন্তু এখন তো কোনো কিছু সম্ভব না। তুমি ফিরে যাও, আমি আরেকটি মেয়ের জীবন নষ্ট করতে পারবো না। আলং নিজে ওই মেয়েকে আর এর আগে চোখে দেখেনি, তাই সে কোনো প্রতিবাদ করেনি। মেয়েটিও কাঁদতে কাঁদতে চলে যায়। পরে জানতে পারা যায় মেয়েটির নাম ইয়াতি। পরে আলংয়ের বিয়ে যথারীতি হয়ে যায়। আলংয়ের ওয়াইফ আয়েশা মেয়ে হিসেবে অনেক ভালো এবং অনেক ধার্মিক। 5 ওয়াক্ত নামাজ আদায় করত প্রতিদিন, এবং নিয়মিত সকালে শুরু হতো তার কোরআন পাঠের সাথে। পরিবর্তনটা আসতে শুরু করে আলংয়ের মাধ্যমে। আলং শান্ত স্বভাবের ছিল, কিন্তু দিন দিন সে রুক্ষ মেজাজের হয়ে উঠল। রাগ তার চরম আকার ধারণ করত সবসময়। সবচেয়ে বেশি রাগ কাজ করত আয়েশার প্রতি। সংসারে প্রায়ই অশান্তি লেগে থাকত। পরিচিত সবাই আলংয়ের এই পরিবর্তন দেখে অবাক হয়ে গেল, কিন্তু আয়েশা সবকিছু খুব শান্তভাবে ম্যানেজ করত। আলংয়ের বিয়ের 1 বছরের মাথায় তাদের ফুটফুটে একটি মেয়ে জন্ম নেয়। মেয়েটির নাম রাখা হয় আলিশা। ঘটনাটি মূলত এখান থেকেই টার্ন করা শুরু করে অন্যদিকে। আলিশা সুস্থ স্বাভাবিকভাবে জন্ম নিলেও 2 বছরের মাথায় অদ্ভুত কিছু সমস্যা শুরু হয়। যেমন সারাদিন সে ভালোই কাটাতো, মাগরিবের পর থেকে শুরু হতো কান্নাকাটি, যা চলত ফজর ওয়াক্ত পর্যন্ত। এই সময় কাউকে চিনতে পারতো না, বাবা মাকেও খেত না ঠিক মতো, শুধু চিৎকার করত। স্থানীয় ডাক্তার কোনো রোগই ধরতে পারেনি তখন। অবস্থা দিন দিন যখন আরো খারাপ হয়ে যায়, আলংয়ের ওয়াইফ আয়েশা বারবার তাকে অনুরোধ করে আলিশাকে একজন ওস্তাদ অথবা হুজুরের শরণাপন্ন হওয়ার জন্য, কিন্তু আলং তাতে রাজি নয় কিছুতেই। পরে আলং সিদ্ধান্ত নেয় আলিশাকে আরো উন্নত হসপিটালে চিকিৎসা দেবার। আলিশাকে নেওয়া হয় বিশেষজ্ঞ ডাক্তারের কাছে। নানান পরীক্ষার পর বিশেষজ্ঞ ডাক্তার বলেন আলিশা লিউকেমিয়ায় আক্রান্ত এবং 4th স্টেজে। এখনই কেমো শুরু করতে হবে। আলং আয়েশা তাদের পুরো দুনিয়া অন্ধকারে ঢেকে যায়। তারপরেও তারা ডাক্তারের কথা অনুসরণ করে কেমো শুরু করে। 2 বছর আলিশার জন্য ছিল খুবই কষ্টকর। 4টি কেমো শেষ হবার পর আলিশা
শারীরিক কোনো উন্নতি লক্ষ্য করা গেল না। পরে ডাক্তার ব্যাখ্যা করেন আলিশার ক্যান্সার কেমোথেরাপিতে ভালো করা সম্ভব হচ্ছে না বা সম্ভব না, অবস্থা আরো খারাপ হয়ে গেছে। এখন আলিশার হাতে তেমন সময় নেই, তোমরা আলিশাকে বাড়ি নিয়ে যাও। বাড়িতে ফিরিয়ে নেবার আগে আলিশা একবার অনুরোধ করে আলমকে আলিশাকে এক হুজুরের কাছে নিয়ে যাবার। আয়েশার শেষ অনুরোধ আলম ফেলতে পারে না। পরে ওই শহরের একজন স্বনামধন্য হুজুরের কাছে যায়। হুজুর যখন অনেক লোকজন নিয়ে তখন কথা বলছিলেন। আয়েশা, আলিশা, আলম ঘরে প্রবেশ করা মাত্র হুজুর সবাইকে বাইরে চলে যেতে বলেন। আয়েশাকে কাছে ডেকে বললেন, আমি জানি তুমি কেন এসেছো, কিন্তু তুমি যে অনেক দেরি করে ফেলেছ। এখন তো আর কিছু করার নেই, কিন্তু এসব তোমার সাথে কেন হয়েছে, কে করেছে, কার দ্বারা হয়েছে, এসব প্রশ্নের জবাব আমি তোমাকে দিতে পারবো। আয়েশা, তুমি জানতে চাও? আয়েশা কাঁদতে কাঁদতে বলে, হ্যাঁ, আমি জানতে চাই। হুজুর, আমার অবুঝ মেয়েকে এমন কষ্ট কে দিচ্ছে? আমি তার ক্ষতি করেছি, আমি জানতে চাই আমি তার কি ক্ষতি করেছি। হুজুর বলেন, এর জন্য তোমার সাহায্য দরকার আয়েশা, কারণ তার প্রধান লক্ষ্য তুমি। হুজুর নির্দেশ দেন আয়েশাকে লম্বা একটি টেবিলে শুয়ে পড়তে। তারপর হুজুর দোয়া পড়ে পানি ছিটিয়ে দেন আয়েশার ওপর। মুহূর্তের মধ্যে আয়েশার শরীর থেকে ধোয়ার কালো কুণ্ডলী পাক খেয়ে উপরে উঠে আসে। কুণ্ডলীর রূপ নেয় একটি অবয়বে। আয়েশা তখন বেহুশ। অবয়বকে হুজুর প্রশ্ন করে, কে তুমি? কেন এই পরিবারটির ক্ষতি করছো? সে প্রথমে কিছু বলতে রাজি হয় না, কিন্তু হুজুরের দোয়া পড়া পানি তার শরীরে যেন গরম তেলের মতো পড়তে থাকে। যন্ত্রণা সহ্য করতে না পেরে সে বলে, আমি আমার প্রভুর নির্দেশ পালন করেছি, আমার প্রভুর নির্দেশে আমি এই পরিবারটির ক্ষতি করতে এসেছি। অবয়ব একে একে সব বলতে শুরু করে। আমাকে পাঠানো হয় আলমের বিয়ের পরপরই। আমার প্রথম উদ্দেশ্য ছিল আয়েশার ক্ষতি করা, তাকে এমন যন্ত্রণাদায়ক মৃত্যু দেওয়া যা সে চিন্তাও করতে পারে না। কিন্তু আমি শত চেষ্টা করেও আয়েশার শরীরে প্রবেশ করতে পারিনি, কারণ সে 5 ওয়াক্ত নামাজ আদায় করত, কোরআন পাঠ করত। আমি সেখানে নিরুপায় ছিলাম। তারপর আমি চেষ্টা করতে থাকি আলমকে রাগান্বিত করার। আমি সফল হই, কিন্তু আয়েশা অনেক ধৈর্য সহকারে সেটা মোকাবেলা করে। আমি, অর্থাৎ সেই অবয়বটি বলে, দিশেহারা হয়ে পড়ি। আমার ওপর নির্যাতন করা হয়। কেন আমি আয়েশার পরিবারকে ধ্বংস করতে পারছি না? কিছুদিন পরে আলিশার জন্ম হয়। আমার কাজ কিছুটা সহজ হয়। প্রতিদিন মাগরিবের পর আমি আলিশার শরীরে প্রবেশ করতাম, নানাভাবে ওকে যন্ত্রণা দিতাম। মূলত আমি ব্ল্যাক ম্যাজিক ব্যবহার করে ওর শরীরের রক্ত দূষিত করে ফেলি। পরে হুজুর তাকে জিজ্ঞাসা করে, কে তোমার প্রভু? কার নির্দেশে তুমি এখানে এসেছো? সে বলে, ইয়াতির নির্দেশে আমি এখানে এসেছি। ইয়াতি সেই মেয়ে যে আলমের বিয়ের দিন এসেছিল, বলেছিল আলমকে সে ভালোবাসে। অবয়ব হুজুরের দিকে তাকিয়ে বলে, আমি এখন চলে যাব, আমাকে ক্ষমা করে দিন। হুজুর বলে, ক্ষমা তোর মতো চিত্তে করা সম্ভব নয়। ক্ষমা তোকে করতে পারে একমাত্র আল্লাহ। আর আলিশার দিকে তাকায় সবাই। ছোট আলিশা কি বুঝে সেই জানে। একটু হেসে লুটিয়ে পড়ে বাবার কোলে। হুজুরের দোয়া পাঠ করতে থাকেন। অবয়ব ধীরে ধীরে মিলিয়ে যায়। বেহুশ আয়েশা হুঁশ ফিরে দৌড়ে ছুটে যায় মেয়ের কাছে, কিন্তু তখন সব শেষ। আলিশার দুনিয়াতে নেই। আলম আয়েশার কাছে কাঁদছিল এবং সবাই কাঁদছিল ওই মুহূর্তে। ছোট আলিশার এমন অস্বাভাবিক মৃত্যু সবাইকে কষ্ট দিয়েছিল। আমার ফ্রেন্ড ও তার পরিবার সামিল হয়েছিল আলিশার জানাজায়। তখনই পুরো ঘটনাটা জানতে পারে সবাই। ইয়াতির বিরুদ্ধে কোনো কিছু করা সম্ভব হয়নি, কারণ এই সব ব্যাপার তো প্রমাণ করা সম্ভব না। তবে তারপরে আলম এবং আয়েশা হুজুরের চিকিৎসার মাধ্যমে নিজেদের সমস্যা কাটিয়ে ওঠে। তার বিনিময়ে হারাতে হয় তাদের মেয়ের জীবন। আশা করি ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। ফাহিমা আক্তার, কুয়ালালামপুর, মালয়েশিয়া।
তো এই ছিল ঘটনা এবং আশা করছি এই ঘটনাটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আরো একটি ঘটনা